বিসমিল্লাহ রহমান রহিম। আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2025। আমাদের খানলো একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার 2026 সালের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার যে ব্যাচ, আমাদের সেই ব্যাচের আজকে আহ, ফৌজদারি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের ফৌজদারি কার্যবিধির আমরা যে সাজেশনটা অনুসরণ করে থাকি, সেই সাজেশনের 4 নাম্বার প্রশ্নটা সবাই দেখেন যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কি বলছে? শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। তো এই প্রশ্ন খুব বেশি আসে নাই, মাঝে মাঝে এসেছে। তো আমাদের একটু দেখে যেতে হবে, যদি আহ, এসে যায়, যাতে আমরা এটার উত্তর লিখতে পারি। করতে পারি আর কি। তো এই ক এর উত্তর যদি আমরা করি, তাহলে খ এবং গ এই দুইটার উত্তর ক এর উত্তরের মধ্যেই নিহিত আছে। তো প্রথমে আমরা চলে আসি ক এর উত্তরে, যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করব। তো তার আগে আমাদের জানা দরকার, আমরা যদিও প্রিলি পাস করে এসেছি, আমরা অনেক কিছুই জানি, বাট তারপরে আমরা এখানে এমন ভাবে পড়ি যাতে যে কেউ কিছু যদি নাও জানে, সে কিভাবে একেবারে শুরু থেকে যাতে আমরা পড়াটা ধরতে পারি সেইভাবে। যে মুচলেকা অর্থ আসলে কি? মুচলেকা, দেখেন, মুচলেকার আহ, ইংরেজি বলা যেতে পারে সিকিউরিটি, মুচলেকার ইংরেজি বলা যেতে পারে বন্ড। ঠিক আছে? মুচলেকা হলো এক ধরনের অঙ্গীকার নাম। আপনি একজনের কাছে একটা মুচলেকা দিচ্ছেন, মানে আপনি কতগুলো অঙ্গীকার করতেছেন যে ভবিষ্যতে এই অঙ্গীকারগুলো যদি ভঙ্গ হয়, তাহলে আপনি একটা নির্দিষ্ট কাজ করতে বা কাজ করা হতে বিরত থাকতে কি থাকবেন? বাধ্য থাকবেন। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে শান্তি রক্ষার মুচলেকা সম্পর্কে আলোচনা করছে, সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করছে। শান্তি রক্ষার মুচলেকা কাকে বলে? যে আপনি, আপনার কর্তৃক যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, তাহলে আদালত আপনাকে নির্দেশ দিবে শান্তি রক্ষার সংক্রান্ত একটা অঙ্গীকারনামা করতে বলবে, যে তুমি যদি ভবিষ্যতে শান্তি ভঙ্গ করো, তাহলে তুমি এত টাকা জামানত দিতে বাধ্য থাকবা। তো এই জায়গায় কিন্তু শান্তি ভঙ্গ এখনো হয় নাই, কি হতে পারে। পারে। ঠিক একইভাবে সদাচরণের মুচলেকা, সদাচরণ মানে কি? ভালো আচরণ, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, মানে একজনের দ্বারা খারাপ আচরণ হওয়ার সম্ভাবনা আছে। তো তার দ্বারা যদি খারাপ কোনো আচরণ যাতে না হতে পারে, আগে ভাগে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া যায়, তোমার কর্তৃক যেন কোনো খারাপ আচরণ কারো বিরুদ্ধে না। না হয়, এই মর্মে তুমি মুচলেকা সম্পাদন করে দিয়ে যাও। বুঝছেন তো? তো এই যে যে আমাদের যে মুচলেকা সংক্রান্ত ফৌজদারি কার্যবিধিতে এই মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করেছে 106 থেকে 126 ক। কত বলেন? 106 থেকে 126 ক, এই অধ্যায়টা। তো আমরা একটু পড়ি, দেখেন যে ফৌজদারি কার্যবিধির অধীন মুচলেকার আদেশের উদ্দেশ্য হলো অপরাধপ্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে, দেখছেন আন্ডারলাইন করেন, ভবিষ্যতে কোনো অপরাধ না করেন। অ্যাকচুয়ালি এই যে যে 106 থেকে 126 এটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন। হোয়াট ইজ প্রিভেন্টিভ অ্যাকশন? যে অপরাধ এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটতে পারে। আর অপরাধ যদি ঘটে যেত, তাহলে এর মুচলেকার আবেদন করতাম না, তাহলে আমরা সরাসরি করতাম হচ্ছে ফৌজদারি মামলা, হয় থানায় নাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তো ফৌজদারি কার্যবিধির এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক, সরি 106 থেকে 126 ক ধারা পর্যন্ত দুইটা ক্ষেত্রে গোল দিবেন, দুইটা ক্ষেত্রে বা দুইটা উদ্দেশ্যে মুচলেকার আদেশ দেওয়া হয়। একটা দেখেন শান্তি রক্ষার জন্য মুচলেকা, এটা পাশে লেখা আছে 106 ও কত 107। আর সদাচরণের মুচলেকা আছে 108 থেকে 110। তাহলে শান্তি রক্ষার মুচলেকা সম্পর্কে আলোচনা করছে 106 থেকে 107, এবং সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করছে 108 থেকে 110। এবং আপনাদের, আমরা চলে এসেছি যে শান্তি রক্ষার মুচলেকা অ্যাকচুয়ালি কি, আমি যদিও একটু ধারণা দিছি, তারপরেও দেখেন আমরা যে শান্তি রক্ষার মুচলেকা আসলে এক্স্যাক্টলি বিষয়টা কি। শান্তি রক্ষার জন্য মুচলেকা বা সিকিউরিটি ফর কিপিং দা পিস, এই পিস মানে কি? শান্তি। শান্তি। তো ফৌজদারি কার্যবিধি অনুসারে নিম্নলিখিত দুটি ধারায়, নিম্নলিখিত দুইটি ধারায় আম, আদালত শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দিতে পারে। প্রথমে আন্ডারলাইন করেন 106 ধারায়, 106 ধারা অনুসারে, 106 ধারা অনুসারে পাইছেন? হুম। তারপরে এটা একটু গোল দিবেন, দণ্ডিত হবার পর। পাইছেন? হুম। তারপরে একটা গোল দিবেন বিচারিক আদালত, বা আন্ডারলাইন করবেন আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ। তাহলে 106 ধারা অনুসারে প্রথমে গোল দিতে বলছি কি? দণ্ডিত হবার পরে কি আদেশ দিবে?
বিচারিক আদালত, বিচারিক আদালত মানে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর এনি আদার মানে বিচারিক আদালত, যেটা দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত। আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে গোল দিবেন অনধিক 3 বছরের জন্য শান্তিরক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। একটু বুঝতে হবে, সেটা হলো যে এই যে যে মুচলেকা সংক্রান্ত যে অধ্যায়, এই অধ্যায়গুলোর কর্মকাণ্ড সবই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের। কার কার? নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট, একটা ধারা ছাড়া। সেই ধারাটা হলো 106 ধারা। 106 ধারায় এখানে যে কথাটা বলতেছে যে যখন বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ কাউকে কোনো দণ্ড দেয় মানে অন্য কোনো অপরাধে, ধরেন একজন চোর চুরি করছে, তাহলে তারা চুরির শাস্তি দিল এবং সেই সাথে বললো যে তুমি চুরির যে 1 বছর সাজা খাটার পরে তুমি 3 বছরের শান্তি রক্ষার মুচলেকা দিয়ে যাও, মানে 3 বছর পর্যন্ত তুমি কোনো শান্তি ভঙ্গ করবা না। এবং এই মুচলেকার একটা অ্যামাউন্ট থাকে, ধরেন বললো যে 5,000 টাকা। এই 3 বছরের মধ্যে যদি তুমি শান্তি ভঙ্গ করো, তাহলে তুমি দিতে বাধ্য থাকবে কয় টাকা? 5,000। 5,000 টাকা। তাহলে দণ্ডিত হবার পরে তার মানে এই না যে সে শান্তি ভঙ্গ করছে, সে অন্য একটা অপরাধের দণ্ড পাইবে। যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন আমরা তার শাস্তি দেওয়ার পাশাপাশি বললি যে এই ভবিষ্যতে কিন্তু এটা করা যাবে না। এই যে তাহলে দণ্ডিত হবার পরে শান্তি রক্ষার মুচলেকা দেয় কত ধারায়? 106 ধারায়। কত বছরের জন্য? 3 বছরের জন্য। কে কে দিতে পারে? বিচারিক আদালত, আপিল আদালত, আর কে? হাইকোর্ট বিভাগ। বুঝছেন? এবার আমরা চলে আসি, দেখেন যে আন্ডারলাইন করবেন 107 ধারা অনুসারে দণ্ডিত হওয়ার পূর্বে, দণ্ডিত হওয়ার পূর্বে মানে তার বিরুদ্ধে কোনো মামলাই চলমান নাই, সে সে এমনি শান্তিভঙ্গ করতে পারে। দণ্ডিত হওয়ার পূর্বে অন্যান্য ক্ষেত্রে আন্ডারলাইন করেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনধিক আন্ডারলাইন করেন 1 বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। কতদিনের জন্য? 1 বছরের জন্য। তাহলে ওই জায়গায় বসেন, ওইটা বসেন। জি, তাহলে দণ্ডিত হওয়ার পূর্বে এই জায়গার 106-এর সাথে 107-এর পার্থক্য কি দেখেন। 106 দেয় কে? বিচারিক ম্যাজিস্ট্রেট। আর এই যে জায়গায় দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জায়গায় দেয় কয় বছরের জন্য? 1 বছরের জন্য। এখন এই যে যে মামলাটা 106 ধারায় যে মুচলেকা দিল, এই ক্ষেত্রে কিন্তু আলাদা করে শান্তি রক্ষার কোনো মামলা করার দরকার হয় না। অলরেডি একটা ফৌজদারি মামলা চলমান আছে, সেই মামলায় তারে মুচলেকা দেওয়ার আদেশ দিছে। কিন্তু 107 ধারার মামলা এটা হয় হলো কোন আদালতে জানেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি করতে হয়। তখন উনি কারণ দর্শানোর নোটিশ টোটিশ দিয়ে উভয় পক্ষের শুনে যদি মনে হয় যে না অভিযুক্ত ব্যক্তি আসলেই শান্তি ভঙ্গ করতে পারে, তার এরকম সম্ভাবনা আছে, তাহলে তার সর্বোচ্চ মুচলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারে শান্তি ভঙ্গের জন্য কত কত বছর? 1 বছর। কত ধারায়? 107। বুঝছেন? তাহলে এই যে যে আমরা যেভাবে পড়তেছি, এরপরে আমি একটা প্রাথমিক একটা কথা বলি, সেটা হলো যে আপনার যারা আমাদের সাথে নতুন আছেন, আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নাই। আপনি যদি আমাদের সাথে সাথেই তাল মিলিয়ে চলতে পারেন, আমরা রেগুলার যতটুকু পড়ি, যেভাবে পরীক্ষা নিব, যেভাবে যে সময় যা করতেছি, এতটুকু পড়তে গেলেই আপনার ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি হবে, পাশ করতে পারবেন। বুঝতে পারছেন? সো দণ্ডিত হওয়ার পরে কি মানে বিচার হওয়ার পরে? হ্যাঁ, বিচার হবার পর মানে হলো ধরেন আপনি একটা মামলার আসামি। এখন আপনি একটা মামলার আসামি, আপনি এমন একটা অপরাধ করছেন, আদালত আপনার দণ্ড দিছে এবং দণ্ড দেওয়ার পর বলে দিল যে বিকাশ তুমি এই দণ্ড ভোগ করার পরে আগামী 3 বছর পর্যন্ত কোনো শান্তি ভঙ্গ করবা না, মুচলেকা দিয়ে যাও। এটা হলো দণ্ডিত হওয়ার পরে। বুঝছেন? স্যার, ওই হ্যাঁ, বলেন। বিচারিক ম্যাজিস্ট্রেট মানে তার আদালত হতে পারে, ম্যাজিস্ট্রেট আদালত হতে পারে। বিচারিক আদালত মিন্স যে কোনো ফৌজদারি আদালত, দায়রা আদালত হতে পারে, ম্যাজিস্ট্রেট আদালতও হতে পারে। বুঝছেন? এখন আমরা চলে আসি, তাহলে 106 107 আসলে মুখস্থ করার কিছু নাই, কিন্তু আপনি যদি নিজে বুঝে থাকেন নিজের ভাষায় লিখবেন। 106 হলো কয় বছর? 3 বছর। 3 বছর। দণ্ডিত হওয়ার পরে বিচারিক আদালত। আর 107-এ কত? 1 বছর দণ্ডিত হওয়ার পূর্বে। আগে। বুঝা গেছে? এবার আমরা চলে আসি সদাচরণের জন্য মুচলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। কিসের মুচলেকা? সদাচরণের জন্য মুচলেকা। এবং এর ইংরেজিটা দেখেন, জেনে রাখেন আপনারা এখন থেকে ইংরেজি টার্মগুলো মনে রাখবেন। সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। ফৌজদারি কার্যবিধি 1898 108 থেকে 110 ধারা পর্যন্ত সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে এসে 108 ধারায় কি বলছে দেখেন। 108 ধারায় দেখেন গোল দেবেন, রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কয় বছরের জন্য? 1 বছরের জন্য সদাচরণের মুচলেকা। এখন আপনার যদি মনে হয় যে রাষ্ট্রদ্রোহিতা কি,
রাষ্ট্রদ্রোহিতা আমি একটু বলে দিই যে সর্বশেষ লিখিত পরীক্ষায় এখান থেকে টিকা এসেছে রাষ্ট্রদ্রোহিতা কি। রাষ্ট্রদ্রোহিতা অনেকে মনে করতে পারেন যে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হিংসাত্মক বিদ্বেষাত্মক মানে খারাপ নিন্দাত্মক কোনো কথা বললে, অ্যাকচুয়ালি সেটা না। রাষ্ট্রদ্রোহিতা মানে হলো সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে যদি আপনি খারাপ কিছু বলেন, খারাপ কিছু লেখেন, খারাপ কিছু ইঙ্গিত দেন, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য অবদান হবে। করেন। তাহলে যদি দেখে যে কারো রাষ্ট্রদ্রোহিতা, মানে কেউ রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী এরকম কোনো ব্যক্তি যে সদাচরণ করতে অসদাচরণ করতে পারে, তাহলে তারে আগে ভাগে মুচলেকার নির্দেশ দিতে পারে কত ধারায়? 108 ধারায়। কত বছরের জন্য? 1 বছরের জন্য। তারপরে দেখেন 109 ধারায় সন্দেহভাজন বা ভবঘুরে ব্যক্তিদের বিরুদ্ধে কি কি? সন্দেহভাজন বা ভবঘুরে ব্যক্তিদের কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে সন্দেহভাজন বা ভবঘুরে ব্যক্তিদের ক্ষেত্রেও 1 বছরের জন্য কি মুচলেকা? সদাচরণের মুচলেকা। তারপরে দেখেন 110 ধারায় অভ্যাসগত অপরাধীদের জন্য সর্বোচ্চ বল দেবেন 3 বছরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সদাচরণের মুচলেকা দিতে পারে। তো 108 থেকে 110 যতগুলো আছে সবকিছুর এখতিয়ার কার? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং যাদের মনে থাকে না তাদের 106 3 বছর, 110 3 বছর, আর বাদ বাকি মাঝের যা আছে সব কত? 1 বছর। বুঝতে পেরেছেন? এবং সদাচরণের হলো 108 থেকে 110, আর শান্তি রক্ষা হলো 106 এবং 107। তো এতটুকু তো বুঝলে আর আসলে মুখস্থ করার কোনো কিছু নাই। যতটুকু মনে রাখতে হবে, 108 ধারা মানে হলো রাষ্ট্রদ্রোহিতা, 109 ধারা মানে সন্দেহভাজন ভবঘুরে, 110 ধারা মানে কি? অভ্যাসগত অপরাধীদের। আর 106 3 বছর, আর 110 3 বছর। বুঝছে না? এখন মুচলেকার আদেশ তো দিতে পারে, বুঝলাম, কিন্তু এই আদেশটা দিতে গিয়ে কোন পদ্ধতি অনুসরণ করবে? আপনি তারা কোর্টে যান বা না যান, না গেলেও সমস্যা নাই, বলে দিই। ধরেন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে 107 থেকে 110 ধারা যে কোনো একটা অভিযোগ দিয়েছেন, ওই জায়গায় পিটিশন মামলা বলে পিটিশনের জায়গায় জমা দিচ্ছেন। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন পদ্ধতি অনুসরণ করে এই মামলাটার অনুসন্ধান করবে? বিচার, এটার বিচার বলেন অ্যাকচুয়ালি। এই যে 107 ধারা থেকে 10 ধারার যে মামলা, এগুলোর বলে অনুসন্ধান। কি বলেন? এই মামলায় কখনো বিচার হয় না, সাক্ষ্য গ্রহণ ও অনুসন্ধানের অন্তর্গত, কারণ এই মামলায় চার্জ গঠন হয় না। 107 8 9 ধার 9 10 ধারা এই মামলায় কি হয় না? চার্জ গঠন হয় না। তো তাহলে দেখেন, মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে 107 দ্বারা যে সাক্ষ্য গ্রহণ নেয়, সাক্ষ্য গ্রহণের পরে কি মুচলেকা দেওয়া হয় স্যার? হ্যাঁ, আসতেছি, আমরা একটু ধৈর্য ধরে থাকেন, পড়াবো। তো মুচলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে এই জায়গায় মামলাটা আপনি করবেন, এই আমি আমি বলতে পারি যে 106 থেকে 110 পর্যন্ত হলো সাবস্ট্যান্টিভ সেকশন, মানে ওই জায়গায় মামলা করতেছেন 7 ধারা মামলা, কিন্তু 7 ধারা মামলায় অনুসরণ করবে বিচারের মানে অনুসন্ধানের ক্ষেত্রে অনুসরণ করবে 112 থেকে কত? 119। So, প্রথমে আমরা যেটা আসি, প্রথমে দেখেন কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানো নোটিশ আমি একটু বলে দিই। দেখেন, যখন সিআর মামলা করা হয় তখন ম্যাজিস্ট্রেট যখন আমলে নেয়, আমলে নিলে হয় সমন দেয়, নাইলে ওয়ারেন্ট দেয়। আর 107 থেকে 10 ধারা মামলায় প্রথমে দেবে শোকজ নোটিশ। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে আন্ডারলাইন করবেন 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কত ধারায়? কারণ দর্শানোর নোটিশ দিবে, তাহলে কততে? 112। আর কারণ দর্শানোর নোটিশ ইংরেজিতে কি বলে? শোকজ নোটিশ। কারণ দর্শানোর নোটিশে অভিযোগের সারমর্ম, মুচলেকার কার্যকাল আন্ডারলাইন করেন এইগুলা। কারণ দর্শানোর নোটিশে কি থাকবে? অভিযোগের সারমর্ম, মুচলেকার মানে অভিযোগের সারমর্ম মানে আপনার বিরুদ্ধে যে মামলাটা করছে এটার কি সারমর্ম, কি মুচলেকার কার্যকাল, আপনার কত দিনের মধ্যে কত দিনের মুচলেকা দিতে হবে, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। 113টা আন্ডারলাইন করেন, তাহলে আমার মনে রাখতে হবে 112তে হলো কারণ দর্শানোর নোটিশ দিল, আর 113তে হলো স্বয়ং যদি ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকে তাহলে তারা সেটা কি করবে? পড়ে শোনাবে। বুঝছেন? তাহলে আপনি যদি টেকনিক্যালি মনে রাখেন, এগুলো মুখস্থ করতে হয় না। আমি মামলা করার পরে
সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে মানে যার বিরুদ্ধে মামলাটা করা হলো তাকে কারণ দর্শানোর নোটিশ দিবে ফৌজদারি কার্যবিধির 112 ধারায়। এবং কারণ দর্শানোর নোটিশে অভিযোগের সারমর্ম থাকবে, তারপরে আপনার মুচলেকার কার্যকাল কতদিন জামিন সেটা থাকবে, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। আর ওই ব্যক্তি যদি স্বয়ং ওই মুহূর্তে আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে এই আদেশটি পড়ে শোনাবে। এটা কত 113। 13। 12-13 পার্থক্য বুঝতেন? 12 আর 13 পার্থক্য আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি সমন অথবা ওয়ারেন্ট। দেখেন আমি সবসময় বলি যে আমরা এই জায়গায় যখন পড়ি, আপনি এর আগে কোনো কিছু বুঝতেন না না বুঝতেন, যদিও আপনি প্রিলি পাস করে আসছেন মানে অনেক কিছু বুঝে আসছেন, তারপরেও ধরে নিচ্ছি আপনি কিছু বোঝেন না, এই জায়গায় ফার্স্ট টাইম আসছেন। সো সমন অথবা ওয়ারেন্ট, সমন বা ওয়ারেন্টের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? দেখেন, যখন কোনো মামলায় সমন দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি বরাবর যখন সমনটা যায়, তার মানে হলো সে সমন অনুসারে জানতে পারলো যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং তাকে অমুক তারিখে উপস্থিত হতে হবে নিজের তাগিদে। এটা হলো সমন। আর ওয়ারেন্ট মানে হলো পুলিশ গিয়ে তার সসম্মানে ধরে আদালতের কাছে এসে হাজির করবে, এটা হলো ওয়ারেন্ট। বুঝছেন? তাহলে সমন বা ওয়ারেন্ট জারি ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে, যদি আদালতে কি উপস্থিত না থাকে, তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গোল দিবেন, সমন জারি করবে। অথবা ওই ব্যক্তি যদি আইনগত হেফাজত বা জিম্মায় থাকে, তাহলে সে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে, ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারবে। একটু বুঝেন। 112-তে শোকজ নোটিশ দিল, 113-তে পড়ে শোনালো, এটা হলো 12-13 গেল। আর 114-তে যদি ওই যে যদি সে উপস্থিত থাকতো তাহলে তো তারে উপস্থিত থাকলে তারে কি দিত? পড়ে শোনাতো। উপস্থিত নাই তাহলে তারা হাজির হওয়ার জন্য সমন দিবে কততে? 114-তে। 114-তে নট অনলি সমন, 114-তে আরো একটা কথা আছে, সেটা হলো যে ওয়ারেন্ট দিবে যদি আদালত জানে যে ওই ব্যক্তি তার বাড়িতে নাই বরং আরেকটা মামলায় সে জেলখানায় আছে, তখন ওই ক্ষেত্রে ওই কর্মকর্তা বরাবর ওয়ারেন্ট দিবে যে ওর সসম্মানে আমার কাছে দিয়ে আসো। এটা হলো ওয়ারেন্ট। এবং এই সমন বা ওয়ারেন্ট আছে কততে? 13 পেজে, গণেশ 13 নাম্বার পেজ। ঠিক আছে? তো আমরা যখন প্রস্তুতি নিব, আপনার তো এই লাইন বাই লাইন মনে রাখা তো সম্ভব না। আমি মনে রাখবো যে শোকজ নোটিশ দিল 112, যখন আমার 12-তে শোকজ নোটিশ পড়বো তখন আমার মনে উঠবে যে শোকজ নোটিশে কি কি আছে। আর সে থাকলে তারা পড়ে শোনাবো, এটা কত? 113। বুঝেন কিনা? আর উপস্থিত না থাকলে সমন দিবে হাজির হওয়ার জন্য 114। আর আইনগত হেফাজতে থাকলে তারা ওয়ারেন্ট দিবে, এটাও কত? 114। বুঝা গেছে? তাহলে সমন বা ওয়ারেন্ট এই কথাগুলো আছে কত ধারায়? 114। এবার আমরা চলে আসি, অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে শোকজ নোটিশ দিল আবার সমন বা ওয়ারেন্টও দিল, তাহলে কি দুইটাই দেওয়া লাগবে নাকি যে কোনো একটা দিলেই হবে? তা সেই সমস্যার সমাধান করে দিছে 115 ধারায়। দেখেন, সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ সংযুক্ত। 115 ধারায় বলতেছে, পড়বো তার আগে বলে, 115 ধারায় বলতেছে যে সমন প্লাস শোকজ নোটিশ বা ওয়ারেন্ট প্লাস শোকজ নোটিশ এই দুইটা একসাথে সংযুক্ত করে জারি করতে হবে। মানে শোকজ নোটিশ এবং সমন কি একসাথে যাবে, বা শোকজ নোটিশ এবং ওয়ারেন্ট কি একসাথে যাবে। এই কথাটা বলছে কততে? 115-তে। ফৌজদারি কার্যবিধি 115 ধারা অনুসারে 115 ধারায় 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ এই করতে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তি বরাবর, অভিযুক্ত বানানটা ঠিক করেন, অভিযুক্ত ব্যক্তি বরাবর জারি করতে হবে। সো এটা আছে কত ধারায়? 115। বুঝেন কিনা? জি স্যার। 112-তে কারণ দর্শানো, 114-তে সমন বা ওয়ারেন্ট, এই দুটি মিলে একসাথে দেবে 115 ধারায়। তাহলে একটু আমরা চলে আসি ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। আসামি যিনি, তারে বলতে পারে যে আপনার, আসামি তো বলে না, অভিযুক্ত ব্যক্তি যিনি, তারে বলতে পারে যে আপনার সরাসরি আসা লাগবে না, সরাসরি আসা লাগবে না, আপনার ব্যক্তিগত হাজিরা মওকুফ করা হলো, আপনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেই হবে। এই কথাটা আছে কত ধারা? 116 ধারা।
ফৌজদারি কার্যবিধির 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে, যেটা আন্ডারলাইন করবেন, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, কি মুসলেকা? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারেন। তো এই প্রশ্নটা প্রিলির জন্য বেশ গুরুত্বপূর্ণ, যে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে কোন আইনের কোন ধারায়? ফৌজদারি কার্যবিধির 16 ধারায় কোন ধরনের মুসলেকা? শান্তি রক্ষার মুসলেকা। সদাচরণের মুসলেকা হলে কিন্তু হবে না। না। এবং এ হচ্ছে কথা। তারপরে দেখেন, এই ব্যক্তিগত হাজিরা থাকে যে মুসলেকা, এটা কিন্তু আমরা সামনে গিয়ে 205 ধারায় পড়বো। 205 ধারা, 205 ধারা হলো সিআর প্লাস জিআর মামলার ক্ষেত্রে। যদিও বই অনুসারে সিআর, কিন্তু বাস্তবে সিআর জিআর উভয়। আর 116 ধারা মানে হলো শুধু শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে। আমরা চলেছি অনুসন্ধান। দেখেন, কোর্টে যখন 107 ধারার মামলা করেন, তখন ওখানে 2টা ধারা উল্লেখ করে। ওই জায়গা 100 আমি বলি, সেটা হলো কি কি 2টা ধারা উল্লেখ করে, সেটা হলো 107/117 সি। অ্যাকচুয়ালি 117 ধারায় কোনো সি নাই। 117 ধারায় যেটা আছে সেটা হলো উপধারা 3। কি আছে? 3। তো সি যেটা দেন এটা হলো ভুল। সঠিক হলো 117 কত? 3। এখন 117 3 আসলে কি? এই জায়গায় আসলে 117 ধারায় কি আছে এটা আমার বুঝতে হবে। 117 ধারা হলো যে আপনি তো 107 ধারা মামলা করলেন, করার পর প্রতিপক্ষ এসে কি হাজির হলো। হাজির হওয়ার পরে আপনি ওই যে যেদিন শুনানি হলো, প্রতিপক্ষ এসে যেদিন শুনানি হলো, সেই দিনই আপনি চাইতেছেন যে ইওর অনার আমার সাক্ষ্য প্রমাণ টমাণ পরের বিষয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শান্তি ভঙ্গ করতে পারে, পারে। তাই তারে মুসলেকা সম্পাদনের নির্দেশ দেওয়া হোক। এটা হলো 117 সি। বুঝছেন? মানে তা আমরাও অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি মামলায় কখন চাই? মূল মামলার ডিগ্রি হইতে তো অনেক দেরি আছে না? অনেক দেরি। কিন্তু তাৎক্ষণিক একটা প্রতিকার হিসেবে আমরা কি চাই? অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, যে মূল মামলায় যাওয়া হবে না, আপাতত থামাই। তো 117 সি হলো আপাতত ঠেক দেওয়া, যে মূল মামলায় সাক্ষী টাক্ষী শোনা টোনা এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। ইয়ের অনার আপাত দৃষ্টিতেই মনে হচ্ছে যে এ এ শান্তি ভঙ্গ করতে পারে, সো ওরে এখনই আপনি মুসলেকার নির্দেশ দিয়ে দেন। পরে যদি সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করে মনে হয় যে না, ওরে দিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা নাই, পরেরটা পরে, বাট আপাতত কি দেন? আপাতত মুসলেকার নির্দেশ দেন। এবং এছাড়াও 107 থেকে 110 ধারার মামলায় যদি সাক্ষ্য গ্রহণ করে, এটারে ট্রায়াল বলে না, এটারে বলে কি ইনকোয়ারি বা অনুসন্ধান। এই ইনকোয়ারি বা অনুসন্ধান টোটালি আছে কততে? 117-তে। কত বলেন? 117-তে। একটু পড়ি দেখেন। সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। দেখছেন? তাহলে এখানে বিস্তারিত বলি না, 117 ধারাটা অনেক বড়, এত আমাদের আলোচনা করার প্রয়োজন নাই। জাস্ট যা যা বোঝার দরকার সেইটুকু আমি আপনাদের বললাম। যে তাহলে 107 ধারার মামলায় অনুসন্ধান করবে কত ধারায়? 117 ধারায়। নট অনলি 107 ধারা, 107 থেকে 110 ধারা মামলায় অনুসন্ধান করবে 117 ধারায়। এবং সাক্ষ্য টাক্ষ্য যে গ্রহণ করবে সবগুলো গ্রহণ করবে কততে? 117 ধারায়। বুঝছেন? এখন আমরা চলে আসি, দেখেন, মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান। যদি 117-তে অনুসন্ধান টন্ধান সবকিছু শেষ করার পরে যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে না, বিথিকা দ্বারা আসলেই শান্তিভঙ্গের আশঙ্কা আছে, তাহলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে মুসলেকা সম্পাদনের যে নির্দেশটা দিবে এটা দিবে 118-তে। অর্থাৎ যদি প্রাথমিকভাবে দিত তাহলে দিত কততে? 117 সি বা 117 কি 3। আর সবাইরে শুনে মিলে সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করে যদি দেয় তাহলে কততে? 118। এই যে দেখেন যে মুসলেকা সম্পাদনের নির্দেশ 118 ধারা অনুসারে 117 ধারায় উল্লিখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তিভঙ্গের জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে
একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে আদেশ দিবে। উল্লেখ্য যে 118 ধারায় মুচলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধি 1898 গোল দিবেন 406 ধারায় দায়রা জজ আদালতে আপিল করতে পারে। তাহলে মুচলেকা সম্পাদনের আদেশটা দেয় কত ধারায়? 118 ধারায়। আর 118 ধারায় আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? আপিল। আপিল। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 406 406। এরপর যদি আমরা দেখি, যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, একজনকে জামানত দিতে বলছে বাট সে জামানত প্রদানে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। মানে জামানত দিতে বলছে মানে সিকিউরিটি দিতে বলছে যে তুমি বন্ড এক্সিকিউট করো, বাট সে বন্ড এক্সিকিউট করে নাই। বলে না যে এই আপনারা ওই যে বন্ড সম্পাদনের নির্দেশ দিল 6 মাসের জন্য 1 বছরের জন্য, কিন্তু সে বন্ড সম্পাদন করে করে নাই। নাই। উক্ত ব্যক্তি আন্ডারলাইন করবেন 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হইতে পারেন। বন্ড, এখানে দুইটা বিষয় আরিফ সাহেব। বন্ড দিতে বলছিল, আপনি সংক্ষুব্ধ, আপনার প্রতিকার আপিল। এখন আপনি আপিলও করেন না আর বন্ডও দেন নাই, তাহলে আপনারে কারাগারে পাঠাবে কত বছরের জন্য? 123-এর 3-এ কয় বছরের জন্য? 3 বছর। 3 বছর। উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। যদি একবার কারাদণ্ড দিয়ে দেয়, এই কারাদণ্ডের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। কারাদণ্ডের বিরুদ্ধে করবে কি? রিভিশন। বা জেলা ম্যাজিস্ট্রেট যদি যৌক্তিক মনে করে এই কারাদণ্ড কি করতে পারে? বাতিল করতে পারে। তাহলে যদি একবার কারাদণ্ড দিয়ে দেয়, সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো দুইটা, হয় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে আর না হলে এই রিভিশন করবে। বুঝছেন? পরের যে পোর্শনটা, এটা এত পুঙ্খানুপুঙ্খভাবে না জানলেও হবে, যে এই যে 3 বছর কারাদণ্ড, এটা যদি 106 থেকে 108 ধারার মামলা হয় তাহলে হবে বিনাশ্রম। আর এটা যদি 109 থেকে 110 ধারার মামলা হয় তাহলে সশ্রম অথবা বিনাশ্রম। এটা না জানলেও হবে, এটা প্রিলির জন্য আমরা স্পেসিফিক ভাবে পড়ি, এটা এই জায়গায় না জানলেও হবে। সো আমি মনে রাখবো, অনুসন্ধান কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে 112, উপস্থিত থাকলে পড়ে শোনাচ্ছে 113, সমন অথবা ওয়ারেন্ট দিচ্ছে 114, সমন ওয়ারেন্ট কারণ দর্শানোর নোটিশ একসাথে যাচ্ছে 115, শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 116, অনুসন্ধান করতেছে 117, অনুসন্ধান করার পরে যদি আসলেই সম্ভাবনা থাকে শান্তিভঙ্গ করতে পারে তাহলে মুচলেকা প্রদানের নির্দেশ দিচ্ছে 118। 118-এর বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 406 ধারায়। আর যদি মুচলেকা কেউ এক্সিকিউট না করে তার কারাদণ্ড হতে পারে 123-এর 3-এ সর্বোচ্চ কত? 3 বছর। এর বিরুদ্ধে আপিল করা যাবে না, এর বিরুদ্ধে রিভিশন করা যাবে বা জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারে 125 ধারায়। ধারায়। হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে এসে অব্যাহতি। অব্যাহতির ইংরেজি কি বিথিকা? কেউ বলেন না, কেউ বলেন না, আছে কিন্তু যারা জিজ্ঞেস করে সে বলুক। আরিফ সাহেব বলেন অব্যাহতির ইংরেজি কি? ওই যে ডিসচার্জ। research, আবার ভাই ডিসচার্জ নাকি? আমি বলতে গেছি research, এ কি অবস্থা আমাকে? research। শুনতে শুনতে আমরা তার ভুলে যাচ্ছি। মানে ভুলে গেছিলাম, ভুলে জানি মানে বলতে গেছিলাম। আপনারা ওই যারা লিখিত পরীক্ষা এই কোচিং এ যারা আছেন, 19 জন আছে অফলাইনে, 18 জন, আর আমার সামনে বেশ কয়েকজন আছেন। তো লিখিত পরীক্ষার মোটামুটি এখানে 2 শ্রেণীর লোক আছেন। এক শ্রেণীর লোক হলো 1914 জনের মধ্যে আছেন, মানে যারা রিভিউতে একবার আসছে, আসার পরে আপনাদের রেজাল্ট কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। আর এক শ্রেণীর লোক আছে, তারাও আশায় আছেন, কারণ খাতা যেহেতু একবার রিভিউ করা হচ্ছে, সো তাদেরও তো আসতে পারে। এ হলো এক। তার মানে আপনি একটা দোটানায় আছেন যে আমি কি ভাইবা প্রস্তুতি নেব নাকি আমি লিখিত প্রস্তুতি নেব। আর এরপরে আমার কি আদৌ আসবে কিনা, যখন মানুষের একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে যে আমার হয় নাই, এটা আমি জানিয়ে গেলাম, তাইলে আমার পিছুটান নাই। আর যখন আমি জানি আমার হবে কি হবে না, আমি নট শিওর, তখন মনের মধ্যে একটা মানে কাজ করতেছে, আমি পড়বো কি পড়বো, মানে অস্থিরতা, যে আমি তো অ্যাকচুয়ালি জানতেছি না আমার নিয়ে কি হচ্ছে। ধরেন এই জায়গা অনেকে আছেন যে 1914 জনের মধ্যে আছেন, এবং আমি বিশ্বাস করি আপনারাও আবার আসবেন, এখান থেকেও আসতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই পাস করবেন। বাট যদি বলেন স্যার আমরা যদি পাস করবই, তাহলে আবার আমরা লিখিত প্রস্তুতি নিচ্ছি কেন? এখন মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যে এটা আসলে আপনারা সৃষ্টিকর্তা আপনার সরাসরি
পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নিচ্ছে কেমনে পরীক্ষা নিচ্ছে? ধরেন ওই হজরত মুসা আলাহ সাল্লামের একটা কাহিনী বলি। আমাদের যে রাসূল, একজন 4 রাসূলের মধ্যে একজন, তাওরাত গ্রন্থের ওনার উপর নাজিল হয় হজরত মুসা। তো উনি উনি যখন উনি তো হয়েছে বনি ইসরাইল গোত্রের, কিন্তু ফেরাউন সবাই নির্দেশ দিল যে বনি ইসরাইল গোত্রের যত পুত্র সন্তান জীবিত আছে, মানে হইছে মাত্র, সবাই ধরে ধরে মেরে ফেলো, সাথে সাথে ধরে ধরে মেরে ফেলো। পরবর্তীতে আল্লাহর নির্দেশে ওই হজরত মুসার যে মাতা, সে তারে নীল নদে ভাসায় দিল, ছোট্ট একটা ওই ব্যাগের ভিতরে। এবং সে গিয়ে আবার পড়লো আবার ফিরাউনের সামনে স্ত্রীর স্ত্রীর সামনে, ফেরাউনের স্ত্রীর সামনে। তো সে আবার ওনারে নিল, নিয়ে মানে যে নির্দেশ দিছে যে এই গোত্রের কেউ যেন না বাঁচে, তা- সেই বাড়িতে আবার সে পালিত হয়েছে, অনেকটা হিন্দু ধর্মের ওই যে কৃষ্ণর ওই কাহিনীর মতো আর কি। আচ্ছা, এখন টালিত হয়েছে, যাক ঠিক আছে। এখন উনি যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে উনি তো বুঝে ফেলছে যে এই যে যে ফেরাউনের এদের তো আকিদার ঠিক নাই, যাক ভালো। এখন যে কথাটা আমি বলতেছি কেন, এই কথাটা বলা হচ্ছে এই কারণে যে একদিন উনি যখন বড় হয়েছে, যখন উনি রাজার ছেলে হিসেবেই পরিচিত, কিন্তু রাজার তো অন্যান্য অনেক ছেলেও আছে। তো এখন একদিন উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে যে রাজার পুলিশ বাহিনী একজনকে ধরে অত্যাচার করতেছে, মানে খালি খালি হয়রানি করতেছে। তো সে আবার ডাক দিছে যে মুসা আমারে বাঁচাও, আমারে খালি খালি পুলিশের বাহিনীর লোকজন আমারে মারতেছে। তো হযরত মুসা আলাহিসাল্লাম সাল্লাম গিয়ে ওরে বাঁচানোর জন্য পুলিশেরটা ঘুষি দিয়েছে, পুলিশেরটা ঘুষি দিয়েছে। ওই ঘুষিতে কিন্তু কারো মারা যাওয়ার কথা না, কিন্তু ওই ঘুষি খাইয়ে ওই পুলিশ গেছে মরে। বোঝেন কাহিনী? উনি কিন্তু মারতে কিন্তু চাই নাই। তো এখন উনি যখন ওই পুলিশ মরে গেছে, তখন উনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছে যে আল্লাহ, আমি যাকে তওবা করতেছি ওরে তো হত্যা করার কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি হলো ওনারে বাঁচাইছি। বাঁচাইতে যাইয়ে যে মারা গেছে, তওবা করে, মানে উনি ভারী একটা দায় থাকছে যে আমি তো হত্যা করতে চাইনি। এখন এই ঘটনার সাক্ষী শুধু ওই যে ওই ব্যক্তিটা যারে মারতেছিল সে, আর কেউ নাই, আর হলো আল্লাহ, আর হলো ওই ব্যক্তি। এখন উনি এই ঘটনার পরে আত্মগোপনে চলে গেছে, যে যদিও কেউ জানে না ওই লোক ছাড়া যে কে হত্যা করছে, কিন্তু শহর ভরে তো ছড়াই গেছে যে এনসিপির পুলিশ রে মারে ফেলাইছে, এনসিপির পুলিশ রে মারে ফেলাইছে, এই অবস্থা। তো পরবর্তী দিন হয়েছে কি, পরবর্তীতে ওই যে যে লোকটা না ডাকছিল যে পুলিশ মারছে, পরবর্তী দিন হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করতেছে যে ও আগে গিয়ে পুলিশে খোঁচায়, পুলিশে খোঁচাচ্ছে, পুলিশে খোঁচায়। পুলিশ ওরে কিন্তু প্রথমে বলে নাই, পুলিশে খোঁচায় পরে পুলিশ ওরে যে যেই আক্রমণ করছে, ও আবার মুসারে দেখে ডাক দিয়েছে যে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এখন হযরত মুসা বলছে যে তোমারে বাঁচাবো, আমি তো এখন বুঝতে পারছি গতদিনও তুমি আকাম প্রথমে করছো, পুলিশ তোমারে মারছে, আজকে তো আমি দেখছি। ওই লোক বলতেছে যে তুমি যদি আমার আজকে না বাঁচাও, তো আগের দিন পুলিশে হত্যা করছো সবাইরে কিন্তু বলে দেবো। এবং আশেপাশের লোক ছিল, সবাই শুনে ফেলছে যে হযরত মুসাই হত্যা করছে। বোঝেন কিনা? তো এরপরে উনি ওই আল্লাহর নির্দেশের সাথে সাথে উনি ওই যে ওই যে মিশর ওটা প্রস্থান করলো, ত্যাগ করলো, যে আমি তো এই জায়গায় এখন থাকতে পারবো না, মানে হত্যা মামলার বিচার করবে। তা খুব অসহায় একটা অবস্থা, উনি দূরে চলে গেলেন। দূরে এক জায়গায় গিয়ে এক জায়গায় দেখলেন যে বহুত দূরে গিয়ে যে এক কূপ থেকে পানি তুলতেছে। মরুভূমির এলাকায় তো দেখেন না যে কূপ থেকে পানি তোলে, কূপ থেকে পানি তুলতেছে, সবাই সিরিয়ালি পানি তুলতেছে, সবাই সিরিয়ালি পানি তুলতেছে। এর মধ্যে উনি দেখলেন যে 2 জন ভদ্র মহিলা, তারা সবাই তো পুরুষ, আর 2 জন ভদ্র মহিলা পানি তুলতে আসছে, কিন্তু পুরুষের ভিড়ে ওই জায়গা যাইতে পারতেছে না। না পারলে উনি গিয়ে তাদের সাহায্য করলেন। সাহায্য করলেন মানে শালীনতা বজায় রেখে, এমন না যে যাই তাদের সাথে আগে কথা টথা, উনি তাদের তরফ থেকে ওই ওই পাত্রটা নিয়ে পানি তুলে আবার ওনাদের দিয়ে উনি আবার ওনার জায়গায় চলে আসছে, তাদের সাথে ভালো মন্দ কোনো কথা কিন্তু হয়নি। হওয়ার পরে এলা আমাদের ধর্মের কথা বলতেছি, উনি আল্লাহর কাছে মোনাজাতে বসলেন যে আল্লাহ, আমার কি ভালো কি মন্দ আমি জানি না, আমার ভালো মন্দ আপনি ভালো জানেন, কিন্তু আপনি যা করেন আমি সেটাতেই খুশি। মানে আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই না যে আমার চাকরি পাওয়াই দেন বা অমুক ঘটনা ঘটাই দেন, এর ভিতর হয়তো বা ভাবি আমি কল্যাণ কল্যাণ আছে।
এটা হলো আমি চাচ্ছি, আর কিছু এই জায়গায় উনি চাচ্ছে যে আমার জন্য কি ভালো কি মন্দ আমার জানা নাই। এমন না যে ওই জিনিসটা পাইলে আমার ভালো হবে, বার কাউন্সিল পাস করলে ভালো হবে, বা অমুক করলে ভালো হবে। উনি বললো আমার জন্য কি ভালো কি মন্দ আমার জানা নাই। আমার জন্য কি ভালো কি মন্দ এটা আপনি ভালো ভালো জানো। জানেন, তবে আপনি যাই করেন না কেন তাতেই আমি খুশি। খুশি। বুঝেন না কেন? তো তখন এটা হলো কোরআনের একটা আয়াত, আমি আরবি আয়াতটা আপনার বলতে পারতেছি না। তো পরবর্তীতে ওই দুই মহিলা গিয়ে ওনার বাবারে গিয়ে বলছে, যেরকম আমরা তো অনেক লোকের মাঝে ছিলাম, একজন ভদ্রলোক এসে আমাদের সাহায্য করছে। করার পরে ওই ওনাদের বাবা উনি আবার ওনাদের পাঠাইছে, যা ওই ভদ্রলোকরে ডেকে নিয়ে এসো। তো তারা যখন আসছে, আসার পরে যে আমার বাবা আপনি আমাদের সাহায্য করেছেন, আমার বাবা আপনার সাথে দেখা করতে চাই। তো উনি বললেন যে আপনার আগে যান। আমরা হইলে কি করতাম, ওই দুইজনের সাথে গল্প করতে করতে একসাথে চলে যেতাম। উনি বললো যে আগে আপনি যান। ওনারা যালো, ওনারা গেল, এবং উনি পিছে পিছে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল। তো এখন আপনাদের এই গল্প বলার উদ্দেশ্য হলো কি, যে আপনাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারতেছি, যারা এই যে যে পাশ করে 1914 জনের মধ্যে এসে আবার নাই, আবার অনেকে অনেক কঠোর পরিশ্রম করে রেজাল্ট আসে নাই। এটা একটা। আর একটা হলো মানুষের জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ আসে। এখন আপনারাও আল্লাহর কাছে বললেন যে আমার জন্য কি ভালো কি মন্দ আমি জানি না। জানি না, আপনি যা করবেন সেটাই ভালো, কিন্তু আমি মানসিকভাবে শান্তি চাই। চাই, এবং যা করেন সেটা যেন আমার জন্য কল্যাণজনক হয়। বুঝতে পারছেন? তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে জীবনে একটা মানে অস্থিরতা আসবে। জি স্যার। আর আপনারা, আমি মনে করি আপনারা সবাই এক একজন পোড় খাওয়া সৈনিক, মানে জি স্যার। জীবনে অনেক চড়াই উতরাই পার করে এ পর্যায়ে আসছেন। তো ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধরতে বড় কিছু নাই। আমি বিশ্বাস করি আপনারা এই যে যে সামনে যে রিভিউ রেজাল্ট আসতেছে, এতেই আপনাদের সবার আসবে। কিন্তু তাই বলে আমাদের থেমে থাকা কিন্তু যাবে না, কারণ আসুক আর না আসুক আমাদের প্রস্তুতি তো প্রস্তুতি। নিয়ে দিতে হবে। আর আপনাদের আসলেও এই সেম পড়াই কিন্তু ভাই ভাতে জিজ্ঞেস জি স্যার। করবে। ঠিক আছে? আমি ঠিক বলা চেয়েছি, বিয়ে হবে কি না হবে। কিসের মধ্যে কি কথাই খাবেন? বিয়ে দিয়ে এত কথা বলার পরে আপনি একটা ফালতু কথা বললেন। তাহলে শুনেন, আচ্ছা আমরা আমরা এই টপিকে চলে আসি। শুনেন, স্যার। টপিকে আসি, সেটা হলো যে অনুসন্ধান করলো 117, দোষী সাব্যস্ত পারলে তারে ইয়া করলো, বন্ড সম্পন্ন নির্দেশ দেবে 118। আর যদি দেখে যে তার কোনো দায়, তার দ্বারা কোনো শান্তি ভঙ্গের আশঙ্কা নাই, তাহলে তারে ডিসচার্জ করবে কততে, 119। এই যে দেখেন, আহ ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। অব্যাহতি দিবে কততে, 119। 119 ধারায় বলা হয়েছে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুচলেকা সম্পাদন করার প্রয়োজন নেই, দেখছেন, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে, এবং উক্ত ব্যক্তি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে যদি হেফাজত থাকে তাহলে তাকে কি দিবে, মুক্তি দিবে। তো আমরা এই যে যে যা যা পড়লাম, আপনি জাস্ট যদি প্রতিটা ধারার কি ওয়ার্ড গুলো মনে রাখেন, কি ওয়ার্ড বুঝেন তো, মানে এক একটা শব্দ মনে রাখেন, একটা তাহলে থেকে বিস্তারিত ওই লেখা একটা মনে রাখলেই কি করা যাবে, লেখা যাবে। লেখা যাবে। বুঝতেন? তো তাহলে আবারও বলি, হ্যাঁ প্রশ্ন নিব, শুনেন, প্রশ্ন নেওয়ার আগে আবার বলি যে 106 শান্তি রক্ষার মুচলেকা 3 বছর, 107 শান্তি রক্ষার মুচলেকা এক বছর। 1 বছর, 108 রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে 1 বছর, সন্দেহভাজন ভাবুকের ক্ষেত্রে 109 1 বছর, আর অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে 110-এ 3 বছর। প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দিবে 112, উপস্থিত থাকলে পড়ে শোনাবে 113, সমন বা ওয়ারেন্ট দিবে 114, সমন ওয়ারেন্ট নোটিশ একসাথে যুক্ত করবে 115, শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অব্যাহতি দেবে ব্যক্তিগত হাজিরা থেকে 116, অনুসন্ধান করবে কত, 117, দোষী পেলে তারে শান্তি রক্ষার মুচলেকার নির্দেশ দেবে 118, দোষী না পেলে অব্যাহতি দিবে কত, 119। এই তো কথা। এখন এইটার টাইনে হেসড়ে সুইং গামের মতো যে সময় যতটুকু লাগে, লাগলে ছোট লাগলে বড়, এই হলো কথা। হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে প্লিজ? স্যার মাহবুব আমি। হ্যাঁ বলেন বলেন, কি প্রশ্ন আছে প্লিজ? স্যার এই যে 107-এ স্যার 1 বছরের জন্য যে শান্তি রক্ষার মুচলেকাটা যে স্যার আছে, তো 1 বছরের মধ্যে যদি স্যার কোনো আবার শান্তিটা স্যার নষ্ট করে বিনষ্ট করে, আবার ও তাকে মারতে যায়, এরকম পরিস্থিতি মারামারি করে, সেই ক্ষেত্রে কি হবে স্যার? আচ্ছা, সেক্ষেত্রে আমরা আসতেছি। উনি যে প্রশ্নটা করছে, মাহবুব সাহেব যে প্রশ্নটা করছে, আপনারা অনলাইন অফলাইনে কেউ উত্তর জানেন?
উনি বলছে যে 107-এ যে 1 বছরের জন্য শান্তিরক্ষার মুচলেকা দিল, এখন দেখা গেল যে 6 মাস পরে আবার ঠিকই সে শান্তিভঙ্গ করছে, মারপিট ঠিকই করছে, তাহলে এখন কি হবে? 5,000 টাকার বন্ড ছিল, ওইটা দিতে হবে আবার। বন্ডে যে টাকার কথা ছিল সেই বন্ডের টাকা দিতে সে কি থাকবে? বাধ্য থাকবে। তখন তার বন্ড বাজেয়াপ্ত হবে জি। 514 ধারায়, ফৌজদারি কার্যবিধি 514। 14 মানে বন্ডে আপনি যখন সিকিউরিটি মানে বন্ড দেন, ওই জায়গায় লেখা থাকে 10,000 টাকার বন্ডে মুচলেকা দেওয়া হলো বা 10,000 টাকার বন্ড, তাহলে যদি আপনি বন্ডের শর্ত ভঙ্গ করেন তাহলে আপনি 10,000 টাকা দিতে কি বাধ্য থাকবেন, বুঝছেন? বাধ্য স্যার। জি স্যার এবার বলছি স্যার। জি। তো আমরা আর কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইন, এই যে যা পড়ালাম এই প্রশ্ন নিয়ে? স্যার বন্ড জামানত একই তো জিনিস স্যার, একই জিনিস, জি। তাই জি স্যার, জি স্যার, ঠিক আছে। অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকলাম। অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে মনে হয় যখন যে যারা ওয়ারেন্ট ইস্যু করছিল, তো সে তো কারাগারে অলরেডি আছে। তো যদি তার ওয়ারেন্ট অনুসারে যদি গ্রেফতার করে নিয়ে আসে এবং অনুসন্ধান করে যদি দেখেন যে না এর কোনো দোষ নাই, তাহলে তারা কি দিয়ে দিবে? অব্যাহতি দিয়ে দিবে। বাইরে থাকলে তো এমনি অব্যাহতি দিয়ে দিল, আর যদি ওয়ারেন্ট অনুসারে যদি হেফাজতে থাকে তারাও কি দিবে? অব্যাহতি দিয়ে দিবে। এ হলো কথা। স্যার এই অন্য মামলা আর কেন দিবে? অন্য মামলার তো ওই মামলা একজনের বউরে আর একজন তালাক দিতে পারে না, অন্য মামলা হলে তো অন্য আদালতের বিচারক। এই মামলা ওই যে 114-তে হয় সমন দিল, নাইলে কি দিল? ওয়ারেন্ট দিল। যদি সে অন্য একটা মামলায় কারাগারে থাকে তাহলে তো ওয়ারেন্ট অনুসারে এই জায়গা আনলো, আনার পরে এই মামলার ওয়ারেন্ট থেকে তার কি দিয়ে দিল? মুক্তি দিয়ে দিল। কিন্তু অন্য মামলায় যা আছে তো ওই মামলার বিষয়। জি, বুঝছেন? স্যার আরেকটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, করেন। স্যার এই শান্তিরক্ষার স্যার জন্য স্যার 107 ধারা মামলা চলমান থাকা অবস্থায় স্যার একটা সিআর মামলা হইলো, নালিশি মামলা স্যার। এখন স্যার নালিশি মামলায় আমি জামিন শুনানির সময় যদি অবজেকশন করি যে স্যার 107 ধারা মামলা আছে, সেখানেও শান্তি রক্ষার জন্য স্যার ওই ম্যাজিস্ট্রেট দিছে, কিন্তু স্যার উনি 2-3 মাস পর পর বাতলামি করে মারতে আসে, সেটা কি নালিশি মামলায় স্যার অবজেকশন করা যাবে জামিনে? আচ্ছা, এটা তো আপনার প্রফেশনাল পরামর্শ নিলেন, এটার জন্য ফি দিতে হবে, এটা আমাদের প্রশ্নের অংশ না। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা পড়াই ফিরি। জি আচ্ছা, স্যার। 4-এর খতে আসি। পান করলাম সেটা হলো যে ওই সিআর মামলার জায়গায় যদি 107-এর কথা বলেন এতে কিছু যায় আসে না, কারণ সিআর মামলা, সরি, 107 হলো আপনার ওই টোটকা। জি স্যার। ব্যথা পাইছেন, জি সর্ষের স্যার। তেল দিয়ে মালিশ করছেন, ঠিক যদি না হয় তাহলে বড় ডাক্তারের কাছে যাইতে বড় হবে। ডাক্তার বড় বলি স্যার, ডাক্তার হলো সিআর মামলা, সিআর মামলা স্যার। বুঝছেন? এখন স্যার ওই ওই একই আসামি যে 107-এর আসামি স্যার, তার বিরুদ্ধে নালিশি মামলা করলাম স্যার কোর্টে, নালিশি মামলা। এখন স্যার আমি তো রেফারেন্স আনতে পারি স্যার জামিন শুনানির সময়? রেফারেন্স তো এখন উকিল তো আপনার মক্কেল টাকা দিয়েছে, রেফারেন্স তো অর্ডার হয়ে যাওয়ার পরে উকিল সাহেবরা বক্তব্য থামায় না। সেটা তো মক্কেলকে খুশি করার জন্য তো অনেক কিছুই বলা যায়, বাট এই জায়গা বলে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই। দেখেন 4-এর খ দেখেন, এই শুনেন, এই আপনারা কোর্ট কাছারিতে তো যান, এটা এরকম বাস্তব পরিস্থিতি আছে। ধরেন একটা চেক ডিজনের মামলা, চেক ডিজনের মামলা হলো বেইলেবল, 100 কোটি টাকার চেকও যদি হয় আসামি এসে কি পাবে? জামিন পাবে। এখন মক্কেলরা দেখে কি, মক্কেলরা দেখা গেলো যে আসামি বাদী পক্ষের আইনজীবী সে তো জানে যে এই জায়গায় যদি আমি বাধা দেইও সে তো জামিন পাবেই, সে তো জামিন পেয়েই যাবে। এখন মক্কেলরা করে কি, ধরেন উকিল সাহেব বললো কিছু বললো না বা জামিন পেয়ে গেছে, এখন মক্কেল বাদী পক্ষের মক্কেল মানে বাদী পক্ষ আইনজীবীরা ধরতেছে যে আপনি কোনো কিছু বললেন না কেন, কোনো কিছু বললেন না কেন, বললে হয়তো বা জামিন নাও দিতে পারতো। কিন্তু উনারে তো আসলে বোঝে না যে এ জায়গা যদি উনি গলাবাজিও করে এ জায়গা কি নাই, কোনো লাভ নাই, জায়গা তো জামিন হয়ে যাবে। কিন্তু ফিকশনটাই পেল। তারপরেও উকিল সাহেবরা করে কি, কিছু কিছু ওই যে মক্কেল অবুঝ যে তারা মানতে চায় না, তখন উনি ওই জামিনযোগ্য অপরাধে কড়া বাধা দেয়। বাধা দেওয়ার পর আশেপাশে কয়েকজনও বলে যে ভাই একটু বইলেও দিই, আমার পাগল মক্কেল যে বলবানি যে আমি তো বাধা দিছি, অমুক তমুকরাও বাধা দিয়েছে, কিন্তু তারপরেও সাইরিয়া দিছে। তাহলে এ হলো কথা। দেখেন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনি যদি পাহাড় সমান বাধাও দেন, লাভ আছে? লাভ নাই, জামিন তো সাথে সাথে দিয়েই দিবে। অনেক সময় দেখা যায় কি নোটিশ দিয়ে যায় পাস হয়ে গেছে তার মধ্যে বলতে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও বলে যে, তা তো বললাম যে অর্ডার দিয়ে দিছে কিন্তু উকিল সাহেব বলেই যাচ্ছে, তাও থামে না।
দেখ, খুশি করার জন্য টাকা খাইছে। তো এটা এটা করা যাবে না, এটা ওই ওই কোর্টের চোখে আপনি একটা মানে আপনার মূল্য কমে যাবে, মূল্য কমে যাবে, দাম কমে যাবে, বুঝতে পারছেন? তাহলে ধরে নিবে যে ইনি অর্ডার দেওয়ার পরেও বলা উকিল। দেখেন, বোঝেই না স্যার। তো 4-এর খতে আসেন, দেখেন কোন কোন ক্ষেত্রে এবং কি কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণশান্তি বজায় রাখার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারে। 4-এর কর যে উত্তর, খরও কি সেম উত্তর, একই উত্তর লিখবেন। সো এই এই যে যদি উত্তর দেখি, যে সকল ক্ষেত্রে এবং যে কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণশান্তি বজায় রাখার জন্য মুচলেকা নির্দেশ দিতে পারে, সেটা বলছে কততে? এই যে 4-এর ক এর উত্তরের অনুরূপ। আমরা 4-এর গতে চলে আসি, দেখেন 4-এর গ আমরা পড়ে ফেলেছি অলরেডি, এর মধ্যেই আছে। 4-এর গতে বলছে যে আম, একজন ব্যক্তির বিরুদ্ধে শান্তি বা গণপ্রশান্তি ভঙ্গের অভিযোগ পাওয়া না গেলে, মানে তার বিরুদ্ধে শান্তি ভঙ্গের কোনো অভিযোগ না গেলে পাওয়া কি যায় না। না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন তাকে অব্যাহতি দিতে পারে? বলেন তো, অব্যাহতি দেয় কত ধারায়? 119। 119 ধারায়। সো এই জায়গায় ধরেন এখানে একটা বিষয় দেখেন, এই যে যে একজন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শান্তি বা গণপ্রশান্তি ভঙ্গের অভিযোগ পাওয়া না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে কখন অব্যাহতি দিতে পারে, এই প্রশ্নের উত্তর ধরেন মানে প্রশ্নের মার্ক হলো 5, হুম। কিন্তু আমরা এই জায়গায় জানি শুধু উত্তর হবে কত? 119। তাহলে 5 মার্কের যদি হয় তাহলে কি শুধু এইটুকু লিখলে হবে না? 5 মার্কের যদি হয় তাহলে এর আগে ওই শান্তিভঙ্গের মুচলেকা কি, তার মুচলেকায় কি কি করতে পারে, আবার আবার এত বড় লিখতে গিয়ে যেন আবার অন্য প্রশ্নের ক্ষতি না হয়। মোটামুটি 5 মার্কের জন্য 10 মিনিট বরাদ্দ ধরেন, তাহলে 10 মিনিটে আমি যতটুকু লিখতে পারি আগে থেকে টেনে, মূল ফোকাস 119, বাট এর আগেও কিছু কথা কি দেব, লিখে দেব, যেহেতু প্রশ্নের মার্ক বেশি। 106 থেকে লিখে মানে একটু একটু করে লিখে তারপরে 19 এসে একটু লিখে 106 লেখেন, 10 লেখেন, কি লেখেন সেটা আপনার বিষয়, কিন্তু মেইনলি যেটা লিখবেন যে এইভাবে লিখলে ভালো হয় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি শান্তিভঙ্গ বা সদাচরণের মুচলেকা মানে অসদাচরণের আশঙ্কা থাকে, তাহলে তার বিরুদ্ধে 107 থেকে 110-এর বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, শেষ। 106 থেকে 107 থেকে 110-এর বিরুদ্ধে মামলা করলে যে বিধিবিধান অনুসরণ করা হবে সেটা বলা আছে 112 থেকে 119। তারপরে 112-তে একটু টাইটেল দিয়ে বলে দিলেন যে কারণ দর্শানোর নোটিশ দিবে, 13-তে কি, আর মূলত এসে 119টা হলো একটু বিস্তারিত সেইটা আমি ব্যাখ্যা। বলছিলাম জি। আপনাকে, এইটাই আমি বলতে চাচ্ছি, মানে ওদের একটু লেগে এডেল বিস্তারিত দেবে। প্রত্যেক দ্বারা উল্লেখ করতে হবে। আমরা 4-এর ঘতে চলে আসি। কোন অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দেওয়া যেতে পারে? কে উক্তরূপ আদেশ দিতে পারে? গণেশ সাহেব, গণ উৎপাত কারে বলে বলেন? গণ উৎপাত কারে বলে? মন খারাপ বলেন। মন যখন খারাপ হবে তখন মনে করবেন যে ভূমিকম্পে আমি মরে যাচ্ছি, ওই মুহূর্তে আমার একটাই চাওয়া কি, আল্লাহ আমার কোনো লাইসেন্স লাগবে না, যাতে আমি বেঁচে থাকি নাকি। তাহলে এই যে সুস্থভাবে বেঁচে আছেন, এর চেয়ে বড় আশীর্বাদ আর নাই, বলেন। তো গণ উৎপাত কাকে বলে বিশ্বজিৎ সাহেব? শান্তিতে ব্যাঘাত ঘটাতে যাবে, কিরকম উদাহরণ দেন? এমন কোনো কাজ করা যাবে না যাতে সেখানে জনগণের কোনো গান বাজনা শেষ হয়ে যাবে। আরিফ সাহেব একটু যোগ করেন। স্যার, গণ উৎপাত কয়েক ধরনের। কয়েক ধরনের বলেন। যেমন স্যার, ওই সরকারি তো রাস্তা না, হ্যাঁ, সরকারি রাস্তা, পাবলিক প্লেস, এখানে তো গণ উৎপাত হতে পারে। যেমন কিভাবে? বিল্ডিং বানাচ্ছেন, ওই বিল্ডিং আপনি ঠিক মতো নেট মেট দিলেন না, ইট করে, এরপরে আপনি ধুমধারাক্কা দেখা গেল হলুদ করার গান বাধা দিয়েছেন। সরকারি জায়গায় একটা বিল্ডিং এর তারপরে ব্যাঘাত জড়লো, আটাশালা ব্যাঘাত জড়লো, এই সরকারি করতেছেন কেন? উপদ্রব থেকে, হ্যাঁ, হ্যাঁ, রাস্তাটা হয়ে গেছে। তার এই শুনেন, এই স্যার, যে কাজ জনমনে বিরক্তির উদ্রেক করে তার এই বলে কি গণ উৎপাত। এটা আপনার রাস্তায় খোয়া ইট বালু সিমেন্ট রাখছে, জনগণ ঠিকঠাক ভাবে চলাচল করতে পারতেছে না, গণ উৎপাত। জি স্যার।
লাউড স্পিকারে রেগুলার গান চালান, গণ উৎপাত। রাতের বেলা গান চালান, কি? গণ উৎপাত। কুকুর পালেন পিরাই মানুষে কামড়ায়, গণ উৎপাত। কনস্ট্রাকশন কাজ করতেছেন, ইট বালি সিমেন্ট মাথার উপর পড়ে আহত হয়, কি? গণ উৎপাত। আপনি পুকুর খাল এগুলো দখল করে রাখছেন, কি? গণ উৎপাত। আপনার এমন বড় একটা পানির মাটি পানির কূপ আছে, কূপের চারপাশে কোনো বেড়া নাই, প্রায় ওই জায়গায় মানুষ পড়ে, দু একজন মারাও গেছে, কি? গণ উৎপাত। ওই তরুণ তরুণী হোটেলে গিয়ে ধরা খাইছে, এটাও কি? গণ উৎপাত। বুঝতে পারছেন? পার্কেও তো গণতন্ত্র। হ্যাঁ, হতে হতে পারে, স্যার এটাও কি? গণ উৎপাত। আচ্ছা। স্যার তো, হ্যাঁ, কোনো স্যার প্রশ্ন করলেন? জি স্যার, রফিকুল্লাহ স্যার। গত 3 দিন আগে যে ওই যে 3 তলা একটা বিল্ডিং পড়ে গেছে বেস্ট বাই ফার্নিচারের, ওটা তো গণ উৎপাত না স্যার? হ্যাঁ, বলা যেতে পারে। ওই যে ওরা মাটি খুঁড়ছে আর কি, পাশের বিল্ডিং ধসে পড়ছে। স্যার, আমাদের ভিতরে এটা ওনাদের আরো, এখন ওনারা ক্ষতিপূরণের মামলা করতে পারে বা আরো আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দেখেন, প্রেম করে বিয়ে করে নেয়। জি স্যার, ওয়াদা দিয়ে বিয়ে হবে। এখন আমরা দেখি গণ উৎপাত সরানোর জন্য যিনি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, মানে গণ উৎপাত তো ঘটতেছে বা ঘটার সম্ভাবনা আছে বা ঘটতেছে, জি স্যার। এই মুহূর্তে কে আদেশ দিয়ে ওই গণ উৎপাতটা প্রতিরোধ করতে পারে? 33-1 ধারা অনুসারে, 133-1 ধারা অনুসারে আন্ডারলাইন করেন, জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। কত ধারায়? 133। 133-1। তো আমরা চলে আসি, যে সকল অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। 133 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, যথা জনসাধারণ আইনসঙ্গতভাবে ব্যবহার করছে বা করতে পারে এমন কোনো, আন্ডারলাইন করেন, পথ, নদী, খাল থেকে বা সর্বসাধারণের ব্যবহারযোগ্য কোনো স্থান থেকে কোনো বেআইনি প্রতিবন্ধকতা বা উপদ্রব অপসারণ করার শর্তে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। বেআইনি প্রতিবন্ধকতা মানে হলো ওই যে যেটা বললাম যে নদীর উপরে দোকান দিয়েছে, তারপরে রাস্তায় খোয়া ইট বালি সিমেন্ট রাখছে, এগুলা এগুলা মানে সরানোর জন্য আদেশ দিতে পারে। তারপর দেখেন, জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন গোল দেবেন, ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারে। এমন অনেক পেশা আছে যেগুলোর কারণে জনসাধারণের কি হতে পারে? দাদা ক্ষতি হতে পারে। উৎপাতের ব্যবসা। হুম। ধরেন ফুটপাত দখল করে ব্যবসা করে, বা অনেক অনেক পেশা আছে যেটা জনগণের জন্য ক্ষতিকর। ওই যে দেখা গেলো যে সাপ খেলা দেখাচ্ছে এবং সাপে প্রায় 2-1 জনকে কামড় দেয়, তো এটা নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে পারে। সবচেয়ে ভালো দেখা যায় ঢাকা জসকোট এরিয়ায় যারা আছেন, ঢাকা জসকোট এর পাশে দুইটা অদ্ভুত জিনিস দেখা যায়। এক, বিশাল বিশাল মানে সাঁড়াশি টাইপের বা লোহার যন্ত্রপত্র নিয়ে, তাহলে দাঁতের ডাক্তার এরকম নিয়ে বসে আছে, দাঁতের চিকিৎসা করে। আবার অনেক যন্ত্রপাতি নিয়ে কানের ডাক্তার, কান টান পরিষ্কার করে। তারপরে দেখেন, কোনো বিল্ডিং নির্মাণ বা কোনো পদার্থ পরিত্যাগকরণ করা হতে বিরত রাখতে বা বন্ধ করতে বা শর্ত সাপেক্ষে আদেশ দিতে আম, পারে যদি উক্ত বিল্ডিং নির্মাণ বা পদার্থ পরিত্যাগ, বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডে ঘটানোর সম্ভাবনা থাকে। তো বিল্ডিং এর ক্ষেত্রেও এটা কি করতে পারে? আপনার ওই যে নির্মাণের ক্ষেত্রে যদি কোনো আশঙ্কা থাকে, আর ধরেন একটা আম, কি বলে, একটা কলকারখানা, তাদের কাছ থেকে ওই বজ্র আশেপাশের জমিতে যাচ্ছে বা আশেপাশের খাল পুকুর নদী নালায় নষ্ট হয়ে যাচ্ছে, গেছে। তো এগুলা প্রতিরোধেও আদেশ দিতে পারে। আমি একটা জিনিস দেখছি স্যার ঢাকায়। বলেন, জোরে বলে। সেটা হলো কি, আরে সে আমি তো ওই সময় স্যার এই যে খাল না, হুম এই দিক এই খালের দিক ফিরে এই ঘর। হুম হুম। আমি এই ঘরে ঢুকছি, এখন ওই খালের দিক খেয়াল করিনি, তাড়াতাড়ি ঢুকছি সদস্যের ঘরে। এবার পরে যখন বেরোই, ওরে বাবা রে, খালে খালি পায়খানা, খালি পায়খানা, খালটাই পায়খানা, একটু জায়গাও মানে কি মানে আমরা যখন জল সরোবর জল, সরোবর মানে কি মানে একটার পর একটা, মানে একটু ভাত নাই, মানে ওই সামনে নাইটি একজন বাস করতেছে ভাত খাচ্ছে। আমি পরে বাসায় এসে ভাবি হায়, মানে খালেরও মানে পায়খানারও খাল আছে। পায়খানারও খাল।
মক্কেলে বেশি বলবে, উকিল সাহেব আমরা কম। ঢাকায় যাওয়ার সার্থক, রাজধানীতে যাওয়ার সার্থক না। বসিলা নাকি ওই নাকি? আর বসে লাগাই মানে ওই যে ঢাকা ওই যে মিরপুর একে, মিরপুর একের ওই দিক আর একটু দূরে আছে ওই দিকে আছে বিভিন্ন ওই এলাকা। এখন একটা এলাকা গেছিলাম সেখানে এখন আপনি গিয়েছিলেন কেন এটা বলেন তো? চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে, জি হ্যাঁ। ঠিক আছে। না বসে তো ভালো বসতে আছে বিল্ডিং এলা বসতে আচ্ছা দেখেন, আর বিল্ডিং সমস্যা বিল্ডিং তাঁবু অবকাঠামো অপসারণ মেরামত ঠেকা দিতে কোনো গাছ অপসারণ ঠেকা দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, যে ক্ষেত্রে উক্ত বিল্ডিং তাঁবু বা অবকাঠামো বা কোনো গাছ এমন অবস্থায় আছে যা খুব সম্ভবত ভেঙে পড়বে এবং সেটার ফলে নিকটবর্তী বসবাসরত ব্যবসা পরিচালনাকারী বা সেখান দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের ক্ষতি হতে পারে। দেখেন 21শে নভেম্বর আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে অনেক ভবন হেলে পড়ছে এবং হেলে পড়ে পাশের ভবনের জন্য এটা কি ক্ষতিকর, বা পাশে ভবন থাক বা না থাক ওই হেলে পড়ার কারণে জনসাধারণ রাস্তা দিয়ে চলাচলের জন্য কি ক্ষতিকর। তাহলে এটা অপসারণের জন্য এটাও এক ধরনের কি কোনো উৎপাদ, এবং এটা আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। অথবা আমাদের অনেক বিল্ডিং বা ঘরের পাশে এমন গাছ আছে যে গাছটা বেশ বড় সড়ো হয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাহলে সেই ক্ষেত্রেও এটা সরানোর জন্য বা অপসারণের জন্য আদেশ দিতে পারে। বা পুরোনো বিল্ডিং জংধরা বিল্ডিং। জি, জংধরা বিল্ডিং। আচ্ছা, আপনার এই আরিফ সাহেব আর বিথিকা আপনাদের মনে যে কি ফুর্তি, তাকে এরকম সবার ফুর্তি থাকলে প্রস্তুতি ভালো হবে ইনশাল্লাহ। দেখেন জনসাধারণের আমাদের শ্রীকৃষ্ণ বলছে যে অতীতকে ভুলে যায় ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে। ধন্যবাদ। একজন বলছে সাউন্ড কমে গেল, আপনাদেরও কি তাই মনে হচ্ছে সাউন্ড কমে গেল? সামান্য মনে মাইক্রোফোন থেকে একটু দূরে আছেন। ঠিক আছে সাউন্ড আমাদের। আর একবারে সাউন্ড পরিষ্কার আছে তো। আচ্ছা দেখেন, আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি, সেটা হলো অনলাইনে যতজন ক্লাস নাই বাংলাদেশে, আমাদের সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো। মানে ওই অনলাইনে যারা, এবং আমি আপনাদের মজার তথ্য দিই, আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না, সরাসরি আমাদের ল্যাপটপের ডিফল্ট মাইক্রোফোন। তো যাই হোক, দেখেন জনসাধারণের বিপদ নিবারণের জন্য কোনো রাস্তা বা সর্বসাধারণের ব্যবহারযোগ্য স্থান সংলগ্ন কোনো পুকুর কূপ খনি এলাকার চারিদিকে বেড়া দেওয়া প্রয়োজন হলে উক্ত ক্ষেত্রে বেড়া দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। একই কথা, কোনো বিপজ্জনক প্রাণী ধ্বংস করা আটক করা কোনোভাবে এর বিলি ব্যবস্থা করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। বিপজ্জনক প্রাণী মানে কি? কুকুর, সাপ। সাপের খামার আছে জানেন তো, অনেকে আছে না সাপের খামার আছে। তো ওই সাপের বিষ জেনে কি সব ঔষধ কি যেন বলে? আফ্রিকান মাগুর, জি। কি যেন করে ওই যে ও ঠিক আছে। ওই যে পটুয়াখালীতে আছে। ওষুধ তৈরি করে ফার্মাসিস্ট নাকি ওই সাপের বিষ দিয়ে কাজ করে শুনছি। হ্যাঁ বলেন। আমি যতটুকু জানি আর কি, মক্কেল বেশি বলে আর উকিল গম্ভীর ভাবে শুনে। এখন দেখতেছি যে আমাদের বিথিকা আপু একটু বেশি বলে। না, এখন কোর্টে যায় কমই বলবে, এখানে বেশি বলতে হবে। দেখেন বিথিকা আর আরিফ আমাদের খানলা একাডেমির 2 কিডনি, সমস্যা নাই। আসেন দেখেন কি এই যে ক্লাস করতে পারি না আর স্যার সবাই আবার কিডনিতে পাথর হইতে পারে না, ট্রিটমেন্টে ভালো হবে। আসেন দেখেন, আমরা উমাতে চলে আসি, মুসাবেদা দেখবো। দেখেন ফৌজদারি কার্যবিধির 107/117 ধারায় পিটিশন মামলার দরখাস্ত। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা নং এত। এই জায়গায় এই মামলায় কোনো নাম্বার হবে না। কেন হবে না? কারণ এটা তো আপনি কেবল দাখিল করতেছেন, বুঝতে পারছেন তো। দরখাস্ত হাসিনা আক্তার, স্বামী হারুন ব্যাপারী, গ্রাম ছোট বাহাদুর ... প্রথম পক্ষ। ইনি হলেন কে? প্রথম পক্ষ। বনাম আমজাদ হোসেন রমজান, এরা যারা আছে ... কি দ্বিতীয় পক্ষ। তাহলে প্রথম দ্বিতীয় পক্ষ আমরা পেলাম। এখন আমরা চলে আসেন সেম লাইনে সাক্ষীগণের নাম ঠিকানা। স্যার
এই জায়গায় মানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সাক্ষীগণের নাম ঠিকানা নাকি আলাদা দিলে সমস্যা? আলাদাই তো আছে। আলাদা দিলে সমস্যা কি? আলাদাই তো আছে, কি বলতে চান? না, আরেক জায়গায় দেখছি, মানে আমি এটা একটা লক্ষ্য করছি যে এই প্রথম প্রথম পক্ষ যে সাক্ষীর ঠিকানা আর আর এই প্রথম পক্ষের যে ঠিকানা সাক্ষীগণের সেই ঠিকানা। স্যার স্যার সাক্ষীগণ তো আপন। আচ্ছা দাঁড়ান, আমি ওই ওনার উত্তর দিয়ে নিই। সাক্ষীগণের নাম ঠিকানা তো ওই প্রথম পক্ষের সাথে হইতে পারে, দূরেও হতে পারে, এই কোনো বিষয় না। বলেন বিশ্বজিৎ, বলেন। পিছনের নাম পাবেন যেটা হরি হরি নাকি এটা গভর্নমেন্ট হবে স্যার হরি কই পাইলেন? আমার আগে আগেরটা আনছেন কা? এটা গভর্নমেন্ট হবে স্যার নাকি আর নতুন নোট কো? স্যার ওইটা এবার আজকে ভুলে যায় তাহলে ওই জায়গা ওর এই উত্তর তো আমি দেবো না, এটা নতুন যা দিছিস তাই বলবেন। হরির ব্যাখ্যা আগে দিছি, হরি। বুঝছেন? আচ্ছা দেখেন, হরি মানে হলো থানার নাম, ওটা তো কেটে দিছি আপনাদের প্রশ্নের জন্য। দেখেন তো, তাহলে আমরা সাক্ষীগণের নাম ঠিকানা বলে নিবেন। এরপরে আসেন ঘটনার তারিখ। ঘটনার তারিখ ইংরেজি জানলে ইংরেজি, বাংলা জানলে বাংলা, মানে বাংলা জানেন বা না জানেন ইংরেজি অবশ্যই দিতে হবে। আর যারা একেবারেই ঘুম আসে না যে আমার ইংরেজি বাংলা তারিখ একেবারে অ্যাকুরেট হইতে হবে, তাহলে পহেলা বৈশাখ দিয়ে দিবেন, 14 এপ্রিল। 14 এপ্রিল, জি। তারপরে দেখেন ঘটনার সময় এত, ঘটনাস্থল, মামলার ধারা, ফৌজদারি কার্যবিধির 107, 117 সি কেটে 3 লেখেন এই জায়গায়। 117 কত? 3। এখন এই মামলার ফ্যাক্ট আপনি মনে মনে বুঝে নেন যে অমুক অমুকের সাথে যিনি বাদী তিনি হলো আইন মান্যকারী, তারপরে ভালো মানুষ, আর অপরদিকে যিনি তৃতীয় পক্ষ সে হলো আর মাত খারাপ। এই তারপরে বিভিন্ন কথা কাটাকাটি এক পর্যায়ে তারে হুমকি ধামকি দিছে, এই হলো কাহিনী। দেখেন তো দরখাস্ত, দরখাস্তকারী পক্ষে, দরখাস্ত ঠিক আছে, দরখাস্ত পক্ষে প্রথম পক্ষের সবিনয় নিবেদন। এই যে কি নিবেদন দেখেন, প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মান্যকারী শান্তিপ্রিয় মহিলা লোক হইতেছে গীতিকা। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ হারমাত, লাঠিয়াল, ভয়ভীতি প্রদর্শনকারী, পরধন লোভী, আইন শৃঙ্খলা বিঘ্নকারী, সন্ত্রাসী প্রকৃতির লোক হইতেছে। তারপরে দেখেন সকল দ্বিতীয় পক্ষগণ দীর্ঘ কয়েকদিন যাবৎ আমার মেয়েকে, আমার মেয়েকে মানে কার মেয়েকে? প্রথম পক্ষের মেয়েকে রাস্তাঘাটে বিভিন্ন সময় উত্ত্যক্ত করিয়া আসিতেছে, অথবা প্রথম পক্ষের মুরব্বীগণের নিকট বিচার প্রার্থী হইলে দ্বিতীয় পক্ষগণ আরো ক্ষিপ্ত হইয়া, যখন বিচার প্রার্থী হইছেন তখন তারা আরো রাগ হইছে। তারপরে দেখেন ঘটনার তারিখ ও সময়ে দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষের বাড়িতে আসিয়া প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজনের বিভিন্ন প্রকার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করিয়া প্রথম পক্ষকে মারপিট করিতে উদ্যত হইলে প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকলে দ্বিতীয় পক্ষগণ ধরিয়া পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় বলে এই বিষয় নিয়ে কোনো মামলা করিলে তোকে কিংবা তার পরিবারের লোকজনকে খুন করিয়া লাশ কি গুম করিয়া ফেল, হুমকি দিয়ে গেছে। এখন আপনি এই সাধু ভাষাও লিখতে পারেন বা আপনি আপনার ভাষাও লিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু আঞ্চলিক ভাষায় লিখেন না। ওই আর বইয়ের ভাষায় তো আঞ্চলিক ভাষা করে হয়। দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষ অনেকটা হয়, আমরা যেমন কিংবা তার বই- পরিবারের লোকজনের খুন করিয়া লাশ গুম করিতে পারে কিংবা মিথ্যা মামলা দিতে পারে। প্রথম পক্ষ তার পরিবারের লোকজন দ্বিতীয় পক্ষগণের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবনযাপন করিতেছে। দ্বিতীয় পক্ষগণের দ্বারা শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান। সকল দ্বিতীয় পক্ষগণ যাতে প্রথম পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করিতে না পারে কিংবা জানমালের ব্যাপক ক্ষতি করিতে কিংবা মারপিট করিতে না পারে, সেজন্য দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 এবং 117(3) ধারা মতে প্রসিডিং ড্রোন আপ করা একান্ত আবশ্যক। প্রসিডিং আনয়ন আর কি। তো অতএব প্রার্থনা হুজুর আদালত দয়া করিয়া, দয়া করে আর পরে একটা কমা দেন, দাঁড়ি হয়ে গেছে, একটা কমা দেন। ন্যায় বিচারের সাথে সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে প্রসিডিং ড্রোন আপ করত, কঠিন মুসলেকায় আবদ্ধ করত, সুবিচার করিতে হুজুরের মর্জি হয়। এখন করতে যায় দেখা গেল করত করত করতে যান, আশেপাশে আশেপাশের লোকজন বলো যে কি হইলো তুমি করত করো কেন? আচ্ছা কই মাছের মতন করত আচ্ছা, করত দিলে আমরা একটা আপত্তি পড়ে ফেলি। দেখেন আপত্তি, এটা পরে আজকের শেষ। আমার তো এবং ভালো লাগে আমার কাছে। বৃহস্পতিবার
এই যে 1 2 3 4 এই 4টা প্রশ্ন পড়ে আসবেন, এটার উপর আপনাদের পরীক্ষা হ্যাঁ স্যার বৃহস্পতিবার। এমন কি যে কাজ বাড়ি গেছে 1 2 3 4 এই 4টা প্রশ্নের উপর বৃহস্পতিবারে পরীক্ষা। এক দুই মুসলমান তো তিন অবশ্যই, হ্যাঁ, 1 2 3 1 2 3 4 যা আছে তাই বাড়ি গেছি আমি দেখেন। ফৌজদারি কার্যবিধির 107 117 সি ধারায় দ্বিতীয় পক্ষের লিখিত আপত্তি দাখিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পিটিশন মামলা নং মা 14। ওই যে বিশ্বজিৎ সাহেব, এই জায়গা আগেরটা আপনারটা ছিল হরিয়ার, এই জায়গায় মা লেখা আছে। মা আমি বললেন যে মা লিখবো না, আমি বাবা লিখবো, সমস্যা? কোনো সমস্যা নাই। মা অ্যাকচুয়ালি এই জায়গায় থানার নাম, না লিখলেও সমস্যা না, এই জায়গায় নাম্বার হবে, যেহেতু এটা আপত্তি, এই জায়গায় নাম্বার হবে। আপত্তির নম্বরে তারপর দেখেন মহেলা বেগম প্রথম পক্ষ, আর খালেক গং এরা কি দ্বিতীয় পক্ষ। এই গং মানে হলো অন্যান্য, আরো আছে। ধারা ফৌজদারি কার্যবিধির 117 107 117 3 ধারা বিষয় সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গে। তো এই জায়গায় তো মোটামুটি জানেন, প্রথম পক্ষ যা যা করছে সবকিছু কি করবে? তুমি উল্টোয় দেবে অস্বীকার করবে। মূলত হচ্ছে এইটা তো দেখেন, ওটা একটু বলবেন। দরখাস্তকারী দ্বিতীয় পক্ষে বিনীত নিবেদনে এই যে প্রথম পক্ষের দরখাস্তের যাবতীয় উক্তি মিথ্যা বা নট আইনের পরিপন্থী হবে, পরিপন্থী হয়ে গেছে, একটু ঠিক করে নেন, পরিপন্থী হয় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। যে সকল কারণ বা উপাদান বিদ্যমান থাকলে উক্ত মামলা চলিতে আহ পারে, তার কোনো উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য হইবে। প্রথম পক্ষের রাজ্যের যাবতীয় উক্তি মিথ্যা বা নট বা আইনের পরিপন্থী হয়, দ্বিতীয় পক্ষগণ উক্ত মামলা রাজ্যের যাবতীয় উক্তি দৃঢ়ভাবে কি করছে? অস্বীকার করছে। প্রকৃত বৃত্তান্ত এই যে সকল দ্বিতীয় পক্ষগণ সহজ সরল আইন মান্যকারী শান্তিপ্রিয় লোক হইতেছে। পক্ষান্তরে প্রথম পক্ষ একজন কি হারমাদ লাখিয়াল পরধন লোভী সন্ত্রাসী প্রকৃতির খারাপ লোক হইতেছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের শত্রু লোকের কথায় দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে উক্ত মিথ্যা মামলা দায়ের করে। প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষগণের কোনো প্রকার কথা কাটাকাটি হয় নাই, কোনো প্রকার ভয়ভীতি দেখায় নাই এবং ভবিষ্যতে কোনো প্রকার ভয়ভীতি দেখাবে না। এমত অবস্থায় সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে মামলা কি হবে? নথিজাত। নথিজাত মানে হলো খারিজ হইবে, ঠিক আছে? খারিজ হবে। ইদিতাং এত মহিলা ইদিতাং। হারমাত শব্দের অর্থ হলো দুষ্ট প্রকৃতির লোক, বদরাগী, বদমেজাজি, হারামজাদা না। মানে খারাপ শ্রেণীর লোক মহিলা তার বাবা হ্যাঁ তো মহিলা বাবা দেখেন, অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, মহিলা আগামী বৃহস্পতিবার বিকাল 3টায় আমরা এই যে 1 থেকে 4 নাম্বার যে প্রশ্ন করলাম, এটা মুসাফিদা সহ সব পড়ে আসবেন। এটার উপর আমি আলাদা আপনাদের প্রশ্নই দিব, পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টার, সেই প্রস্তুতি নিয়ে আসবেন। স্যার 1 নাম্বার প্রশ্ন থেকে 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত পরীক্ষা জি হবে? জি। মহিলা তাইলে এবং অনলাইনে যারা আছেন তারা খাতা দিবেন হচ্ছে পিডিএফ আকারে। পিডিএফ আকারে দিলে আমি মূল্যায়ন করে আপনার সামনেই মূল্যায়ন করব, সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।